দর্শক শুভেচ্ছা সহ শুরু করছি মেট্রো সিম আমি দুঃখিত দর্শক শুভেচ্ছা সহ শুরু করছি ইউসিবি টু দ্য পয়েন্ট। দর্শক আপনারা জানেন যে আমরা এই ইউসিবি টু দ্য পয়েন্টে সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। আর আজকে আমরা কথা বলবো রাজনীতি, নির্বাচন এই বিষয়ে। এবং দর্শক একটু কিউ দিয়ে রাখি যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গতকালই বলেছেন যে নির্বাচনের দিকে এগোচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে। সো আমরা এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা শিরোনামটি দিয়েছি নির্বাচনের দিকে এগোচ্ছে বাংলাদেশ। আর বিষয়টি নিয়ে কথা বলার জন্য চ্যানেলের স্টুডিওতে আমরা পেয়েছি দুজন সম্মানিত অতিথি। আমার ডানে আছেন, আমি পরিচয় করিয়ে দিতে চাই, কর্নেল অবসরপ্রাপ্ত এম এ হক, এবং আমার বায়ে আছেন জনাব জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণশক্তি আন্দোলন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি চ্যানেল স্টুডিওতে। দর্শক আমি শুরু করতে চাই আলোচনাটি জনাব এম এ হক আপনাকে দিয়ে, যে সেনাপ্রধানের বক্তব্যটি সারা দেশের মানুষের মতো আপনিও দেখেছেন, শুনেছেন, পত্রিকায় পড়েছেন। মানুষকে আসলে আমরা আশ্বস্ত করতে চাই, কিন্তু বারবার এই কথাটি বলতে হচ্ছে কেন? নির্বাচন নিয়ে কি কোনো সংশয় আপনি বোধ করেন কিনা? অনেক ধন্যবাদ রিজবি নওয়াজ, ভেরি গুড অ্যাঙ্কার। থ্যাংক ইউ স্যার। অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য চ্যানেল আইজ অথরিটি এবং অসংখ্য দর্শক শ্রোতা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, দেখবেন, তাদেরকে আসসালামু আলাইকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনের জন্য এই বিষয়টা সর্বত্র আলোচনা হচ্ছে, হোম অ্যান্ড অ্যাব্রড এভরিহোয়ার। কেন? সেনাপ্রধান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশের জন্য, চিফ অফ আর্মি স্টাফ, যাকে 1972 সাল পর্যন্ত বলা হতো কমান্ডার ইন চিফ। শুধু বাংলাদেশে নয়, এই পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সব দেশে, কেননা স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক হলো সেনাবাহিনী এবং এর মূল ব্যক্তি হলেন সেনাপ্রধান। একটা খুব ভালো একটা দিক হলো আমাদের এই সময়ে যে বহু সেনাপ্রধানের মধ্যে জেনারেল ওয়াকারুজ্জামান একটা এক্সেপশনাল ভূমিকা পালন করছেন, যে সেনাপ্রধান বারবার নির্বাচনের কথা বলছেন, যদিও কিছু বিতর্কিত লোক এই কথাগুলোকে বিতর্কিত করছে। অন্যান্য সেনাপ্রধানরা ক্ষমতায় কতদিন থাকতে হবে সেই চেষ্টা করতেন, জি, এবং বিভিন্ন ক্রান্তি লগ্নে ক্ষমতাকে গ্রহণ করে ফেলতেন সুযোগ পেলেই। পাকিস্তানি উদাহরণ আছে, বাংলাদেশেই তো আছে। একটা ব্যতিক্রম, একটা ব্যক্তি আজকে কথাগুলো বললে অনেকেই আমাকে নানা ধরনের নেগেটিভ কথা বলেন, যারা দূরে থাকেন, বুঝেন না, ভিতরের খবর জানেন না, তারা আমাকে বিভিন্নভাবে জ্বালাতন করে, কথা দিয়ে, তাদের লেখা দিয়ে। আজকে বলতে চাই, যেন ওয়াকারুজ্জামান 5 তারিখ থেকে 8 তারিখের যে একটা ভ্যাকুয়াম ছিল, সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করা। জি, তিনি ইচ্ছে করলে সেই সময় স্বাধীনতা, সার্বভৌমত্ব বিশাল সংকটের মধ্যে ছিল। যে কোনো টাইমে প্রতিবেশী দেশের সামরিক বাহিনী দেশকে আক্রমণ করত, কেননা চতুর্দিকে তাদের ডিপ্লয়মেন্ট ছিল, আমাদের কাছে সে নিউজও ছিল। একদম যে কোনো টাইমে তারা বাংলাদেশকে আক্রমণ করার প্রস্তুতি নিয়ে রেখেছিল। সেই সময়টায় দেশে জরুরি অবস্থা ঘোষণা করে যদি ওয়াকারুজ্জামান ক্ষমতা নিতেন, আমার মনে হয় না কেউ বিরোধিতা করতো সে সময়। কেননা মিছিলে, মিটিংয়ে বলা হতো এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। এখানে সাকিব ভাই উপস্থিত আছেন, কেননা কোনো সংঘবদ্ধভাবে কোনো বিপ্লব সংগঠিত হয়নি, এটা মনে রাখতে হবে আমাদের। এবং পলিটিশিয়ানরাও প্রস্তুত ছিলেন না, তারাও হয়তো ভাবতে পারেননি এত দ্রুত একটা ঘটনা ঘটে যাবে। সেই মুহূর্তে এই ভদ্রলোক তিনি কোনো ক্ষমতার মোহে না পড়ে, ক্ষমতার লিপ্সা না থাকার কারণে তিনি পলিটিশিয়ানদের ডাকলেন। অ্যান্ড আমার স্নেহের সাকিও সেখানে ছিলেন, সাকি ছিলেন। আই স্টিল রিমেম্বার সাকি ওয়াজ কল্ড বিকজ হি ওয়াজ, সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধান প্রশংসিত হয়েছে। আমরা নির্বাচনের দিকে আমি সেখানে যাচ্ছি। এই কথাগুলো বলার উদ্দেশ্য এই, আমাদের কিছু কিছু দুর্বিনীত লোক, দেশদ্রোহী লোক, ইন্ডিয়ার লালিত চরেরা বারবার সেনাবাহিনীকে অপমানিত করতে চায়, সেনাবাহিনীর উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করতে চায়। সেই জন্য বলছি, উনি দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম একজন সেনাপ্রধান সেনাবাহিনীকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখার জন্য, তারা যাতে কোনোভাবে পলিটিসাইজ না হয়, কেননা পলিটিসাইজ হয়ে গেলে আমরা কি হতে পারে সেটা আমরা পূর্বে দেখেছি। সে বারবার চেষ্টা করছে সেনাবাহিনীকে একটা সুসংগঠিত রেখে একটা শক্তিশালী দেশপ্রেমিক ফোর্স হিসাবে এটাকে টিকে রাখার জন্য। সেই জন্য মাঝে মাঝেই তাকে
অ্যাড্রেস করতে হয় সৈনিকদের সাথে, অফিসারদের সাথে, এবং ইট ইজ দ্য থার্ড টাইম হি ইজ অ্যাড্রেসিং দ্য অফিসার্স। ফর হোয়াট? বিকজ দেশে এমন একটা ঘুমট পরিস্থিতি তৈরি হয়েছে। এই একদিকে সংস্কার নিয়ে নানা দীর্ঘদিন ধরে দিনের পর দিন সন্দেহ সংশয়, সাকিব ভাই ইজ প্রেজেন্ট এভরিওয়্যার আই সি। এই যে হচ্ছে এখন পর্যন্ত একটা কনসেনসাসে তারা যেতে পারেনি। আবার কর্নেল হক, আমি আপনাকে একটু থামাই, আমি একটু জনাব সাকির কাছে শুনে আসি, আবার আপনার কাছে আসি। থ্যাংক ইউ। জনাব জুনায়েদ সাকি, আপনি আমাদেরকে বলবেন যে আমরা যে বিষয়ে কথা বলছিলাম, নির্বাচনের দিকে এগোচ্ছে বাংলাদেশ, কিন্তু এই বিষয়ে আজকেও আমি যদি বলি বিএনপির শীর্ষ নেতা জনাব রিজভী তিনি এক ধরনের সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের বা কথা, আমরা এই সন্দেহ বা কথাটা জনমানুষের মধ্যেও আছে। আপনি একজন প্রগতিশীল রাজনীতিবিদ এবং এই আন্দোলনে আপনার ভূমিকা সবসময় আমরা দেখেছি যে গণতন্ত্রের পথে বাংলাদেশের পুনরুজ্জাত্রায় আপনার যে সোচ্চার ভূমিকা। এই মুহূর্তে আর্মি চিফের কালকের যে মেসেজ, জনাব হক বলছিলেন এক ধরনের গুমোট অবস্থা, এটা আপনি অ্যাগ্রি করছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ-আলোচক জনাব এম এ হক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। মানে নির্বাচনের বিষয়টি নিয়ে যে একটা উদ্বেগ আছে, আশঙ্কা আছে, সেই বিষয়টা তো অনেক দিন ধরেই ছিল। বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানে যে পরিবর্তনটা চেয়েছে তার মধ্যে দৈনন্দিন রাষ্ট্র পরিচালনার মধ্যে যেসব পরিবর্তন সেটা তো আছেই। পুরনো ব্যবস্থার বদলে নতুন নতুন কী ব্যবস্থা আসবে, কিন্তু তিনটা বড় জায়গায় যেটা দীর্ঘমেয়াদী পরিবর্তনের সাথে যুক্ত সেই জিনিসটা চেয়েছেন। একদিকে বিচার, তারপরে সংস্কার যেটা রাষ্ট্র ব্যবস্থাকে একটা গুণগতভাবে বদলাবে, এবং এটা হচ্ছে নির্বাচন। জি, এই তিনটা জিনিস পরস্পর বিরোধী না, তিনটা জিনিস পরস্পর সম্পর্কিত। এই কথাটা আমরা শুরু থেকে বলার চেষ্টা করেছি এবং এখনও বলছি। এবং এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, যে যেখানে অন্তর্বর্তীকালীন সরকার প্রথম দিকে নির্বাচনের একটা সময়সীমা দিয়েছিলেন জুনে, তারপরে এপ্রিলে, তারপরে সেটা এখন ফেব্রুয়ারিতে এসে মোটামুটি নির্দিষ্ট হয়েছে। আমরা জুনের মধ্যে যখন তারা বলেছিলেন তখন সময়সীমাটা আসলে জুনের মধ্যে কখন উপযুক্ত হয় সেটা আমরা আমাদের আলোচনায় তুলে ধরেছিলাম যে রমজান এবং তারপরে আবহাওয়া সব কিছু মিলিয়ে ফেব্রুয়ারিটাই আসলে উপযুক্ত সময়। এরপরে জুন পর্যন্ত সময়সীমা দিলেও নির্বাচনের জন্য উপযোগী সময়টা আসলে সে সময় নেই। তো সেখান থেকে নানা আলোচনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত আমরা দেখেছি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা যখন লন্ডন সফর করেছেন তখন একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকেও এই বিষয়টির ইঙ্গিত এসেছিল এবং সবশেষে উনি জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারির সময়সীমাটা ঘোষণা করেছেন, যেটা নির্বাচন কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে। তারা এখন আনুষ্ঠানিকভাবে, যেহেতু তারা অথরিটি, তারা এটা বলবেন। কিন্তু এই সব হয়ে যাওয়ার পরেও কিন্তু একটা আশঙ্কার জায়গা কাজ করছে, কেননা রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব প্রশ্নে ঐক্যতা হওয়ার কথা সেগুলোর ক্ষেত্রে কিছু কিছু ডিফারেন্সেস ওপিনিয়ন আছে। কোনো দল এই রকম জায়গায় করছেন যে এটা না হলে আমরা নির্বাচনে যাব কিনা সেটা একটা তারা এখনও নিশ্চিত করে বলতে পারছেন কিনা, যার ফলে আশঙ্কাটা ছড়িয়ে গেছে। এবং সেক্ষেত্রে সরকারের দিক থেকে বারবার তারা বলছেন নির্বাচন হবে। এবং সেনাবাহিনী প্রধান তিনি অনেকবার বলেছেন এর আগে, এবং তারপরে আবার তার পুনরুচ্চারণের মধ্য দিয়ে সরকারের যে মানে কমিটমেন্ট সেটাই যে বাস্তবায়ন করার ব্যাপারে সেনাবাহিনীর যে ভূমিকা থাকবে সেটা তিনি পূর্ণভাবে ঘোষণা করেছেন। তার মানে সরকার, সেনাবাহিনী এবং প্রতিষ্ঠানগুলো এখন নির্বাচনমুখী হচ্ছে এবং সেই জায়গাটা আমরা মনে করি যে এই তিনটা বিষয়ই, বিচার, সংস্কার এবং নির্বাচন, এটা বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ এই মুহূর্তে যদি আমরা বিবেচনা করি, এবং সেইটা যথাযথভাবে সম্পন্ন হওয়াটা আমাদের, এবং এর মধ্যে দিয়ে একটা রাজনৈতিক উত্তরণ ঘটাটা আমাদের জাতীয় স্বার্থের জন্য খুবই জরুরি। মানুষের মধ্যে খুব ন্যায্য কারণেই, বিশেষভাবে শহীদ পরিবার, আহতদের মানে মধ্যে এবং আহতদের পরিবারের মধ্যে এবং জনগণের একটা উল্লেখযোগ্য অংশের মধ্যে এটাই খুব স্বাভাবিক যে তারা এই হত্যাকাণ্ডের বিচার চাইবেন, এবং আমরা সবাই এই বিচার চাই। এবং সেই বিচার প্রক্রিয়া আরও দৃশ্যমান হওয়া, ত্বরান্বিত হওয়া, আরও ট্রাইব্যুনাল গঠিত হওয়া,
ইনভেস্টিগেশন, চার্জশিট, যেভাবে একটা বিচার প্রক্রিয়া এগোয়, সেই জায়গাটা তৈরি হওয়া দরকার। এবং আমাদের শহীদ পরিবাররা যেটা দেখতে চান যে তার সন্তানের হত্যার বিচারটা শুরু হয়েছে, কিন্তু এইটাকে আবার মানে এই কাজটা করা তো সরকারের দায়িত্ব কিংবা বিচার বিভাগের দায়িত্ব। এখন সেই জায়গা থেকে পুলিশের দায়িত্ব, সেই জায়গাটা যাতে মানে সেটা কিন্তু সেই দায়টা তাদেরকে গ্রহণ করতে হবে এবং মানুষের আকাঙ্ক্ষাটা বুঝতে হবে। কিন্তু এটাকে যাতে কোনোভাবে কেউই আবার নির্বাচনের মুখোমুখি দাঁড় করালে আমরা খুব কোনো একটা সমাধানের জায়গায় পৌঁছাতে পারবো না। ফলে বিচারের দাবি আছে এবং বিচারের দাবিটা থাকবে। সংস্কারের ক্ষেত্রে আমরা কিন্তু একটা মানে কোন সংস্কারগুলোতে আমরা পূর্ণ ঐকমত্য হয়েছি, কোনগুলোতে আপত্তি সত্ত্বেও ঐকমত্য হয়েছি, সেই জায়গাগুলো কিন্তু নির্ধারিত হয়ে গেছে। এখন একটা চেষ্টা চলছে যে এই জাতীয় সনদ যেটা আমরা প্রায় তৈরি হলো, সেটা কোনো রকম ফাইনাল ড্রাফটে কোথাও কারো দ্বিমত ভিন্নমত আছে কিনা সেটা দেখা, সেটাও আগামীকালের মধ্যে সবাই হয়তো জমা দিয়ে ফেলবেন। এবং এটার মধ্য দিয়ে এখন বাস্তবায়ন প্রশ্নে কিছুটা এখনও দ্বিমত আছে যে এর আইনি কোনো জায়গা থাকবে কিনা, মানে গ্যারান্টি থাকবে কিনা, তারপরে কোন প্রক্রিয়াটা বাস্তবায়িত হবে, সংসদের আগামী সংসদটা কীরকম সংসদ হবে, সেই বিষয় নিয়ে আছে। এখানে সাধারণ সংসদের মধ্য দিয়ে অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে করা যেতে পারে। আবার প্রস্তাব আছে গণপরিষদের দাবি, আমাদের দিক থেকে আমরা প্রস্তাব তুলছি সংবিধান সংস্কার পরিষদের দাবি। আমি শেষ করি। তো এই যে পার্থক্য এই দুটো, অর্থাৎ কীভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে একটা জায়গা আছে, নির্বাচনের পরিবেশ নিয়েও কিছু প্রশ্ন আছে। এই দুই প্রশ্ন নিয়ে পার্থক্য আছে, কিন্তু পার্থক্যটা থেকে ঐক্যে আমরা পৌঁছাবো, আমরা পার্থক্যটাতে ঐক্যে পৌঁছাবো, কিন্তু এটা যাতে কোনোভাবে নির্বাচনকে আশঙ্কার জায়গায় না ফেলে। এবং সংস্কারের এই প্রশ্নটা কিন্তু বাস্তবায়নের জন্য নির্বাচনটা দরকার, কেননা যে আপত্তি নোট অফ ডিসেন্টগুলো আছে সেটা কিন্তু নির্বাচন ছাড়া আপনি মীমাংসা করতে পারছেন না। ফলে এই যে একে অপরের অপরিহার্যতা, সেই জায়গাটা থেকে আজকে নির্বাচন নিয়ে যে কোনো আশঙ্কা দূর করাটা প্রত্যেকটি প্রতিষ্ঠান, প্রত্যেকটি আজকে রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন বিভিন্ন জায়গায়, তাদের খুবই কর্তব্য। সরকারের দিক থেকে সরকারও বলছেন এখন স্পষ্টভাবেই, সেনাপ্রধান এই বক্তব্যের গুরুত্বের জায়গাটা হচ্ছে এইটা যে দেখুন আমাদের প্রতিষ্ঠানগুলো যে পুনর্গঠন করার কথা ছিল, বিশেষত পুলিশ বাহিনী, প্রশাসন, সেখানে অনেক ধরনের প্রশ্ন আছে। আগেকার লোকেরা থেকে যাওয়া থেকে শুরু করে পুলিশের যে পুনর্গঠনের একটা জায়গা, ল অ্যান্ড অর্ডার আনার ক্ষেত্রে তাদের যে পারফরমেন্স, এইসব বিষয় নিয়ে প্রশ্ন আছে। সেখানে কিন্তু সেনাবাহিনী একটা সুশৃঙ্খল প্রতিষ্ঠান হিসেবে তারা নির্বাচনে তাদের ভূমিকাটা নির্বাচনের পরিবেশ তৈরির জন্য খুব জরুরি, এবং সেই ক্ষেত্রে সেনাবাহিনী খুবই আন্তরিকভাবে নির্বাচনের ক্ষেত্রে তাদের ভূমিকা রাখবে, এই প্রত্যয় মানুষের মধ্যে আস্থার জায়গাটা মানে আরও দৃঢ়ভাবে তৈরি করছে। সেই জায়গাটা খুবই মানে তার তাৎপর্যটাই নিয়ে আমরা আজকে আলোচনা করছি। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমরা রাইট ডিরেকশনে আছি, আশঙ্কা আছে কিন্তু সেটা দূর করে আমাদের নির্বাচনের দিকে যাওয়াটাই, সংস্কার, বিচার সংস্কার সহ নির্বাচনের দিকে যাওয়াটাই। আমি আশঙ্কার কথা আবার আসবো। জনাব হক, আপনি বলছিলেন যে আর্মির যে রোলের কথা, এবং জনাব সাকিও এটা বিশ্লেষণ করলেন, এবং আর্মির ভূমিকা নিয়ে, বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে এই যাবৎকালে, বিশেষ করে আমি যদি 5 আগস্টের একদিন 2 দিন আগে থেকেও ধরে আলোচনায় যাই, আজ পর্যন্ত আপনার অ্যাপ্রিসিয়েটেড সব মহলে। এখন আপনার হান্সটা কি একটু? সেটাই বলছি আমি আপনার কথার সাথে একটু যোগ করে দিতে চাই। শুধু 3, 4, 5 আগস্টের এই সময়টাই নয়, এই আমরা কিন্তু যারা রিটায়ার্ড কমিউনিটি ছিলাম, আপনারা হয়তো সাংবাদিকরা আমাদের দৃষ্টিতে, আমাদের দিকে একটু নজর কম, আপনারা রাস্তাঘাটে একটু খবর রাখেন বেশি। অ্যাক্টিভিটিসগুলো আমরা প্রচার করেছি পত্রিকায় এবং টেলিভিশনে। আমরা কিন্তু ব্যাপকভাবে জুলাই মাস থেকে রাস্তাঘাটে নেমে গিয়েছিলাম, ক্যান্টনমেন্টের ভিতরে। রাওয়া ক্লাবে আপনাদের অনেকগুলো অ্যাক্টিভিটিস আমরা কভার করেছি, ডিওএইচএস আমরা কভার করেছি, কভার করেছেন, কিন্তু জুলাই সনদপত্রে একটি লাইনও লেখা নেই সামরিক বাহিনীর সম্পর্কে। এন্ড দিস ইজ দ্য ফেলিউর অফ সাকি এন্ড অল, দে ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিংস অফ আওয়ার মিলিটারি পিপল। they are ignoring, these politicians, they are totally ignoring our contribution to the nation, that as a whole what the military people or military family they have taken, they have done highest contribution we did, but out of the way থেকে রিস্ক নিয়ে আপনারা রাস্তায় করেছি, কিন্তু they have ignored that. This is unfortunate for the country and for the generation, for the future history. I tell you, I expressed these feelings before also to him. However, I go away from that see, military is always ready to serve the nation, always, without any hesitation, এবং সেটাই করে যাচ্ছে। আজকে রাজনীতিবিদরা প্রস্তুত নন, তারা একই সাথে
আমি আপনাদেরকে প্রস্তুত না মানে আপনি কি বুঝতে প্রস্তুত চাচ্ছেন? দেখুন, তাদের মতো তো এখন পর্যন্ত ঐক্যমতে পৌঁছতে পারেননি তারা। 5ই আগস্টের পরে যে ঐক্যমত থাকার কথা ছিল, ফেসিস্ট বাদে যারা ছিলেন একসাথে তারা আন্দোলন করেছেন, একসাথে তারা রাস্তায় নেমেছেন। আমিও তাদের সাথে ছিলাম বিভিন্ন জায়গায়, হয়তো তখন পরিচিত ছিলাম না বলে হয়তো আমাকে দেখেননি। শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত কোথায় যাইনি, আমরা সর্বত্র গিয়েছি। আমরা সেই জিনিসটা যে ঐক্য ছিল আমাদের ইয়ার আগে 5ই আগস্টের আগে, এই ঐক্যটা ব্যর্থ হলো কেন? এই ঐক্যটা এখন বিভক্ত হলো কেন? এটা তো গ্রহণযোগ্য নয়। একটা জাতি, একটা প্রতিবেশী রাষ্ট্র একটা হিংসাত্মক ভূমিকা অবতীর্ণ, যে প্রতিবেশী রাষ্ট্র একটি মুহূর্তের জন্য চায় না যে বাংলাদেশটা একটা স্থিতিশীল রাষ্ট্র হোক, তারা সেই কাজগুলো করে যাচ্ছে। সেই বৃহৎ একটা শক্তির বিরুদ্ধে, দানবের বিরুদ্ধে আমাদের পলিটিশিয়ানরা ঐক্যবদ্ধ হতে পারছেন না, শুধু ব্যক্তিগত এবং দলীয় স্বার্থে। যদিও তারা মুখে মুখে বলেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমি কিন্তু এটা প্রতিফলন আমি দেখি না। আপনি দেখেন কিনা জানি না রিজভী ভাই, আপনি কিন্তু অনেক পুরনো সাংবাদিক, আপনি অনেক জায়গায় অনেক ভূমিকা রাখেন, আপনি দেখেছেন কিনা আমি জানি না। কোথায় চলে যায় সেই স্লোগান যে ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ? এটা কেন হচ্ছে না? এটা একটা বড় ব্যর্থতা পলিটিশিয়ানদের। আই চ্যালেঞ্জ দ্যাম, নাম্বার 1। নাম্বার 2, আপনারা দেখেন ইলেকশনের মাঠে, ইলেকশন ঘোষণা করার আগেই অ্যাসফলন কিছু সংখ্যক অবৈধ অর্থের মালিক পলিটিশিয়ান যারা হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে অর্জন করেছে, সেই টাকাগুলো তারা ব্যয় করছে চাঁদাবাজির যারা করে তাদের পেছনে, অথবা নতুন করে চাঁদা উত্তোলন করেছে পুরনো টাকাগুলো জমিয়ে রেখে আবার আগামী ইলেকশনের টাকা জমানোর জন্য তারা সমানে চাঁদাবাজি করে যাচ্ছে। অঘোষিত তারা এমপি হয়ে গেছেন, অঘোষিত। এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। সাকিব ভাই ক্যানট ডিনাই দিস ফ্যাক্ট। আমি প্রমাণ সহ দেখাতে পারবো, সারা দেশের মানুষ দেখছে। তাহলে কি এটা প্রস্তুতি হলো? কোনো পলিটিক্যাল পার্টি থেকে কি এই সকল চাঁদাবাজদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে? না, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিসের শাস্তিমূলক ব্যবস্থা? কয়জনের বিরুদ্ধে নিয়েছে? যারা 91 সালের পরে বিভিন্ন পদে ছিলেন, এমপি হয়ে জিরো থেকে হিরো হয়েছেন, তারাই তো পোস্টার দিয়ে, বিলবোর্ড দিয়ে, রাস্তাঘাট একদম পুরো ফুলফিল করেছে। নির্বাচনের একটা আমেজ তো দরকার। তাহলে এটা তো, এই আমেজটা তো সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হওয়ার কথা ছিল। তাদের আস্ফালনে তো অন্য কেউ যেতেই পারে না। আজকে আই টেল ইউ, সাকিব যদি এখন তার পোস্টার লাগানো শুরু করে, তার পোস্টার রাখবে না, তার পোস্টারকে ফেলে দিবে। রাতের বেলা তাদের একটা বাহিনী থাকে যে অন্য কারো পোস্টার লাগানো যাবে না, এবং একচ্ছত্রভাবে সেই ফেসিস্ট আমলের সিস্টেমটাকে অনেকেই ফলো করছেন। আমরা কি একটু জনাব সাকির কাছে আমি এই কথাটা শেষ করে নিই। আপনারা প্রস্তুত না আপনি বলছেন? আমি বলছি প্রস্তুত না, যে সেই প্রসঙ্গগুলো কিন্তু আমি স্পষ্টভাবে উল্লেখ করেছি। প্রথমত তাদের একতা নাই, দ্বিতীয়ত তারা কিছু কিছু সংখ্যক লোক ডোমিনেট করতে চাচ্ছে, অবৈধ অর্থের মালিকেরা নানানভাবে প্ররোচিত করতে চেষ্টা করছে যাতে ইলেকশনটা ঠিক আগের মতো ব্যালটে ছাপ মারা, দল জোর করে ব্যালট দখল করা ভূমিকা, এই ধরনের লোকজনও তারা তৈরি করে ফেলছে। তাহলে কি এটা প্রস্তুতি হলো? আর্মি প্রস্তুত, অন্যরা তো প্রস্তুত নয়। আমি একটু শুনে আসি জনাব সাকি। না দেখুন, যে আগেই যে কথাটা আবার বলেছি যে বাস্তবায়ন পদ্ধতি এবং নির্বাচনের পরিবেশ, এই দুটো প্রশ্নে এখনো পর্যন্ত যে আরও ঐকমত্যের জায়গা, বিশেষত বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনো পর্যন্ত ঐকমত্য হয়নি। তবে ঐকমত্যের বিষয় নিয়ে আমরা বসছি খুব শিগগিরই। সেখানে আশা করি আমরা একটা ঐকমত্যের জায়গায় পৌঁছাতে পারবো। আর সব বিষয়ে তো সবাই একমত হবে না। বিশেষত সংস্কারের প্রশ্নে অনেকগুলো জায়গায় আমরা একমত হয়েছি, আবার অনেকগুলো জায়গায় নোট অফ ডিসেন্ট আছে। অনেকগুলো প্রশ্ন হয়তো আগেই, যেহেতু এটা ঐকমত্য নাই একেবারে, ফলে সেটা আলোচনারই বিষয়বস্তু হয়নি। এখন এই যে পার্থক্য, এটার মীমাংসা কীভাবে হবে? জনগণের কাছে যাবে। জনগণই কিন্তু শেষ পর্যন্ত কোনটা ঠিক কোনটা বেঠিক কিংবা তার বিবেচনার জায়গা থেকে সেটা করবে। গণতান্ত্রিক ব্যবস্থায় সেটাই একটা নিয়ম। সেই জায়গা থেকে আপনার রাজনৈতিক মানে দলগুলো যতটুকু ঐকমত্য হয়েছে, যেগুলোতে আপত্তি আছে, এইটা নিয়ে যদি আমরা ইলেকশনে যাই তাহলে আমরা একটা সমাধানের পথ খুঁজে পাবো। এখন সেখানে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এটার গ্যারান্টি এবং এটার ভবিষ্যৎ মানে টেকসই কীভাবে হবে সেইটা নিয়ে একটা আলোচনা চলছে। সেই আলোচনার একটা মীমাংসা আমরা আশা করি হবে। নির্বাচনের এটা যদি হয়েও যায়, তারপরেও যেটা উনি বলছেন যে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হচ্ছে না, রাজনৈতিক দলগুলো অনেকগুলো বিষয় কিন্তু ঐকমত্য হয়েছে, আবার অনেকগুলো জায়গায় ঐকমত্য এখনও হতে পারেনি, যার মধ্যে বাস্তবায়ন পদ্ধতি একটা। কিন্তু সেটা আলোচনাও খুব বেশি হয়নি। এখন সেটা আলোচনার এজেন্ডা হচ্ছে, এবং সেই এজেন্ডা ঠিকমতো হলে আলোচনা শেষে আমরা বলতে পারবো যে আমরা কি ঐকমত্য হয়েছে কি হয়নি। এটা হলো একটা বিষয়। দ্বিতীয়, তারপরের প্রশ্ন, ঐকমত্য হয়ে যাওয়ার পরেও কিন্তু আসবে ইলেকশনের পরিবেশ আছে কিনা, এবং সেটার সাথে এই প্রসঙ্গগুলো আছে যে যারা অধিকতর শক্তিশালী তারা ইতিমধ্যেই
একটা ডমিনেন্স তৈরি করে ফেলেছেন। এখন ধরেন বড় দলগুলো কিংবা যারা বেশি আলোচিত, যাদেরকে আপনার ইতিমধ্যেই মানে এক ধরনের কি বলা যায় গুরুত্বপূর্ণ দল হিসেবে যাদেরকে একটা আলাদা করে ফেলা হয়েছে, সংবাদ মাধ্যম, গণমাধ্যম, বিভিন্ন এমনকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেও একটা জায়গা ধরেন আছে যে ওকে পূর্ববর্তী অবস্থান, সাংগঠনিক সাইজ, ফলে আমরা তো একটা বাস্তবতার মধ্যে থাকি। আমরা নিশ্চয়ই মনে করি না যে একদম পুরো সমান অবস্থাটা সবসময় তৈরি করা সম্ভব, কিন্তু একটা ন্যায্যতা তো থাকতে হবে। তো অনেক ক্ষেত্রে সেই ন্যায্যতা থাকেনি, পক্ষপাতিত্ব হচ্ছে, কেউ কেউ বেশি জায়গা পাচ্ছে, এইটা বলে অভিযোগ আছে। আমি সে জায়গায় পরে যাচ্ছি। আমি শুধু এটুকু বলতে চাইছি যে পরিবেশের ক্ষেত্রে কিন্তু তার প্রভাবটা আছে। এখন বাংলাদেশের যে আর্থসামাজিক কাঠামোটা দাঁড়িয়েছে, সেখানে যেভাবে মানে একটা বখরাজীবী অর্থনৈতিক ব্যবস্থা তৈরি হয়েছে, সেইটার একটা মানে পুরনোরা আগের ক্ষমতাসীন দলরা সরে গেছে, নতুনরা যে যার মতো করে জায়গা নিচ্ছে, কেউ মানে দৃশ্যমানভাবে দখল করছে, কেউ আবার একটু অন্যান্য ক্ষমতার মূল খুঁটির জায়গাগুলোতে জায়গা নিচ্ছে। এইরকম মানে পার্থক্য হচ্ছে, যেটাকে আমরা ভেবেছিলাম যে এই জায়গাগুলো অন্তত অন্তর্বর্তী সরকার সেটা প্রতিরোধ করবে এবং সেইটা সম্ভাব্য মানে এমন একটা অবস্থা তারা তৈরি করতে সক্ষম হবে যেখানে সবাই মোটামুটি মনে করবে যে একটা লেভেল প্লেয়িং ফিল্ড আছে। সেই নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডটা তৈরি করা সেটা খুব জরুরি একটা কাজ, কেননা ওইটাই সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গায় দাঁড়িয়ে যাবে। এখন ধরেন নির্বাচনে আমরা নামলাম কিন্তু নির্বাচনের পরিবেশ নাই, তখন কিন্তু অনেকেই ব্যাকআউট করতে পারে। সেই জায়গাটা তৈরি করা দরকার এবং সেই ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা তো একটা ইম্পর্টেন্ট ভূমিকা আছেই, কারণ সেনাবাহিনী মানে তাকে এই যে একটা সাম্য অবস্থা কিংবা লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে রাজনৈতিক দলগুলো যদি এখানে আন্তরিক না হয়, তাহলে কিন্তু মানে খালি পিটিয়ে আপনি এটাকে কিংবা কেবলমাত্র এনফোর্স করে জিনিসটাকে করতে পারবেন না। ফলে রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হওয়ার জন্য সরকারের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, নির্বাচন কমিশনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে একটা আচরণবিধি তৈরি করা এবং সেটা নির্বাচনের তফসিল ঘোষণা আগে থেকে, এই যে যেমন ধরুন আগামী কয়েকদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে হয়তোবা আমরা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা হবে। এখানে ঐকমত্য শেষ হওয়ার পরই নির্বাচনের পরিবেশ নিয়ে ইলেকশন কমিশনের উচিত সকল দলগুলোর সাথে বসা এবং সরকার, ইলেকশন কমিশন এবং প্রয়োজনে ঐকমত্য কমিশনেরও যদি এখানে ভূমিকা রাখার সুযোগ থাকে, সকলে মিলে একটা আচরণবিধি তৈরি করা, যেখানে আমরা ইভেন তফসিল ঘোষণার আগে থেকেই এখন থেকে আমরা কে কীভাবে মানে কাজ করব সেটার বিষয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি এবং আচরণবিধি কেউ ভঙ্গ করলে সেটাতে খুবই মানে একটা যাকে বলে যে কার্যকর ব্যবস্থা সেখানে নেওয়া হবে। তাহলে ধরুন পরিবেশ এবং আস্থার জায়গাটা ফিরবে, ভোটাররা মনে করবে যে আমরা ভোট দিতে পারবো। আর যে জায়গাটা আসলে মানে এসেছে যে 5 তারিখে সেনাভবনে এবং বঙ্গভবনে, এটা ইতিহাসের ক্ষেত্রে বলা লেখা দরকার যে আমাদের দিক থেকে আমরা ওখানে গিয়েছি, আমরা এটাই উত্থাপন করার জন্য যে ছাত্র শ্রমিক জনতার বিপ্লবটা মানে অভ্যুত্থানটা হয়েছে, সেই অভ্যুত্থানে কিন্তু অংশগ্রহণকারী মানে নানা পেশার, নানা পরিচয়ের মানুষ, বলতে পারেন সবাই, এমনকি ওই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, সৈনিকরা। তাহলে মানে এটার একটা যাকে বলে যে মানে এটার একটা স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবে থাকা দরকার ছিল যে সব পেশার মানুষেরাই যে এখানে নেমেছিল। হ্যাঁ, আপনি সাধারণভাবে মানে হেডলাইন আমরা করি ছাত্র জনতার অভ্যুত্থান কিংবা আমরা বলি ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান, কিন্তু এখানে শুধুমাত্র কিন্তু এই ছাত্র শ্রমিক এবং জনতার মধ্যে বাকি সবাইকে যখন ফেলে দিচ্ছেন, অনেকেই কিন্তু ইগনোরড বোধ করতে পারে যাদের সিরিয়াস কন্ট্রিবিউশন বলেছেন। এবং এক একটা হয় না যে কোনো একটা মোমেন্টে এসে আপনার রোলটা মানে রীতিমতো মানে বেশ বড় আকারের মানে ডিসাইডিং জায়গা তৈরি করে ফেলে, অথবা একটা যাকে বলে যে টার্নিং পয়েন্ট তৈরি করে ফেলে। যেভাবে ক্যান্টনমেন্টে মানে সেই সময়ে নেমে গেছে, ওই পুরো পরিস্থিতিটা কিন্তু জনমানুষের মধ্যে বিরাট আকারে আস্থা তৈরি করেছে যে না, সেনাবাহিনী আসলে আর এই জনগণের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, কারণ সেনাবাহিনীর ভেতরেই তার পুরো পরিবারের মধ্যে মানে যারা সেনা অবসর করেছেন তারাও কিন্তু এক অর্থে ব্রডলি সেনা পরিবারই, এবং সেই অর্থে ওইটা কিন্তু অন্তত আমরা যারা তখন দেখছিলাম তখন আমাদের মধ্যে এই আস্থা জায়গা তৈরি করেছে যে সেনাবাহিনী আর কোনোভাবেই মানে এই ফ্যাসিস্ট সরকার এটাকে ব্যবহার করতে পারবে না। এই যে জায়গাটা তৈরি হয়েছিল, সেই তৈরির জায়গাটার তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো সুতরাং ওই প্রত্যেকটা ভূমিকাকে স্বীকৃতি দেওয়াটা এটা একটা কর্তব্য। কিন্তু যেটা মনে রাখা দরকার, অনেকেই বলেন যে ও সেনা দপ্তরে চলে গেছে অথবা বঙ্গভবনে চলে গেছে বলে এখানে আমাদের বিপ্লবী রূপান্তরটা আমি শেষ করি। আমরা কিন্তু আপনারা যুক্ত থাকবেন চ্যানেলে, অনলাইনে, ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে।
জি। কিন্তু গুরুত্বপূর্ণ কথাটাই বলতে পারলাম না, সেটা হচ্ছে যে না, আমরা এইটা on air-এই আছি। আমরা যে জায়গাটা ওখানে সিদ্ধান্তটা হয়েছিল যে এই আন্দোলনে যেহেতু একটা অগ্রণী ভূমিকার জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারে ছাত্রদের একটা ভূমিকার জায়গা ছিল এবং তাদের উপরে এই হামলা হত্যাযোগ্য হওয়ার ফলে যেভাবে পুরো সমগ্র দেশবাসী মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা ঐক্যের জায়গায় চলে এসেছিল, তারা সবাই নেমে পড়েছিলেন। এই জায়গাটার ক্ষেত্রে ছাত্রদের এই অগ্রণী ভূমিকাটাকে স্বীকৃতি দিয়ে তাদেরকে এঙ্গেজ করে কিন্তু সব পরিবর্তনের জায়গা নিতে হবে। এবং 5 তারিখ রাতে শুধুমাত্র বলা হয়েছিল যে ঘোষণা মানে দাবি ছিল সবার কাছে গ্রহণযোগ্য, মানে সরকারের পতনের পরে সবার কাছে গ্রহণযোগ্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, এটাই কেবলমাত্র ঘোষণা করা আছে। বাকিগুলো হচ্ছে নিরাপত্তার দায়িত্ব, যেহেতু ওই মুহূর্তে একমাত্র সংগঠিত শক্তি ছিল সেনাবাহিনী যানবাহনের নিরাপত্তার দায়িত্ব নেবে। তারপরে কথা হয়েছিল যে সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে এবং এই আন্দোলনে যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হবে, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া। এর বাইরে কিন্তু কোনো আলোচনার জায়গাটা হয়নি। আলোচনা চলে গিয়েছে পরবর্তী করণীয় নিয়ে ছাত্র আন্দোলনের নেতৃত্বের সাথে এবং 6 তারিখ থেকে সেই নেগোসিয়েশন পর্ব শুরু হয়েছে। তাহলে সেইখানে কি হবে না হবে সেটা তো তখন বল ওই কোর্টে ছিল। সেইখানে তারা যদি মানে যেভাবে গণতান্ত্রিক উপায়ে সকলকে অংশ নিয়ে একটা জায়গায় যাওয়া দরকার ছিল, সেই গণতান্ত্রিক আলোচনাটা যথার্থভাবে হয়েছে বলে আমরা মনে করতে পারিনি। এবং তারপরও আমরা 8 তারিখে এই যে সরকার গঠিত হয়েছে তাকে সমর্থন করেছি, কেননা অভ্যুত্থানের মানে যে অর্জন সেটাকে রক্ষা করা দরকার এবং এটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, সেটা আমরা প্রাধান্য দিয়েছি। তার মানে দেশের স্বার্থে আমরা প্রাধান্য দিয়েছি। এই অভিযোগটা থেকে একটু নোট দিব যে রাজনীতিবিদ মানেই হচ্ছে যে আসলে দেশের স্বার্থের বাইরে খালি দলীয় সংকীর্ণ স্বার্থ থাকে না। 5 তারিখের পর থেকে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষার জন্য প্রতিটি বক্তব্যে, প্রতিটি টকশোতে, প্রতিটি স্লোগানে আমরা এটা চেষ্টা করেছি এই জিনিসটা আনার। কারণ এই ট্রানজিশন অর্থাৎ একটা গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধ হয়, আপনি রাজনৈতিক দলে দলে পার্থক্য আছে, ফলে বিরোধ হবে। সেই বিরোধ কখনো কখনো সংঘাতের রূপ নিতে পারে, কিন্তু যদি আপনার একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকে এটার মীমাংসার পথ থাকে। কিন্তু আমরা যেহেতু একটা গণতান্ত্রিক ব্যবস্থা এখনো তৈরি করতে পারিনি, আমরা একটা ফ্যাসিস্ট ব্যবস্থাকে মানে ফ্যাসিস্ট শাসকের পতন ঘটিয়েছি, ব্যবস্থাটা এখন এক ধরনের টিকে আছে, সেইটাকে সংস্কার করে পুনর্গঠন করে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাব। সেই ট্রানজিশন পর্বে আমরা যারা আন্দোলনকারী শক্তি তাদের যদি ন্যূনতম ঐকমত্য না থাকে, যে কোনো সময় এটা স্যাবোটাজ হয়ে যেতে পারে, যে কোনো সময় কিন্তু মানে পতিত শক্তি এটা সুবিধা নিতে পারে। সেই জায়গা থেকে আমরা বারবার কিন্তু এই কথা বলছি, যার ফলে আমাদের দিক থেকে অন্তত আমরা গণসংহতি আন্দোলন, আমাদের গণতন্ত্র মঞ্চ আমরা বলবো যে আমরা এই কথাটা বারবার বলার চেষ্টা করেছি যে ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষা করতে হবে। এবং আমরা এমনকি রাজনৈতিক বিরোধকে কখনোই প্রধান করে তুলিনি, ঐকমত্যের অধীনে রাজনৈতিক বিরোধ। কর্নেল হকের কাছে যেতে চাই, স্যাবোটাজের জায়গাটা আপনি শুনছিলেন, জি, আপনার কি মনে হয় যে এই স্যাবোটাজের সংখ্যাটা এখনো আমরা পার করতে পেরেছি? কেন পার করতে পারেননি? বহুমুখী স্যাবোটাজ, বহুমুখী। আমি বলছি প্রথমত আমাদের তো প্রথমেই বলেছি আমাদের রাজনৈতিক ঐক্যমত্য হয় নাই এবং হবে কিনা সেটাও সন্দেহ আছে। দ্বিতীয়ত হলো, ইতিমধ্যেই আপনি জানেছেন দিল্লিতে হাসিনার জন্য বিশাল এক সাজানো অফিস তৈরি করা হয়ে গেছে, যেটা বাংলাদেশের বিরুদ্ধে চরম বড় একটা ষড়যন্ত্র। এটাকে কোনোভাবেই ইগনোর করা যায় না। এখন যদি আমরা 7 সিস্টারের যারা বিদ্রোহী তাদেরকে যদি ঢাকায় বিশাল অফিস করে প্রশিক্ষণ দেওয়া শুরু করি পার্বত্য চট্টগ্রামে, সেটা কী ধরনের হতে পারে মনে রাখবেন। আমি শুধু এই প্রশ্নটা দর্শক শ্রোতাদের কাছে ছেড়ে দিলাম। প্রতিটা মুহূর্তে আপনি একবারে খেয়াল রাখতে হবে, 5ই আগস্টের আগে জনাব ওবায়দুল কাদের বলেছিলেন যদি আমরা ক্ষমতা ত্যাগ করি 10 থেকে 15 লক্ষ লোককে হত্যা করা হবে, ইফ আই এম নট রং। জি, কয়জন লোককে হত্যা করা হয়েছে? এবং কেনই বা উনি কথা বলেছিলেন এরা বড় ধরনের অপরাধী। এই 10 থেকে 15 লক্ষ আওয়ামী লীগকারী ফ্যাসিস্ট সরকারের তারা সরাসরি কঠিন বড় বড় অপরাধে জড়িত ছিল। লুটপাট থেকে শুরু করে, হত্যা থেকে শুরু করে, রাহাজানি থেকে শুরু করে, দেশকে বিক্রি করার শুরু থেকে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা, বিচার ব্যবস্থা ধ্বংস করা, আইন শৃঙ্খলা ধ্বংস করা, সব কিছুতে তারা জড়িত ছিল। একটা লোককে মারতে দেয়নি, আমাদের সেনাবাহিনী প্রোটেকশন দিয়েছে। তারা কিন্তু এই দেশে আছে, তাদের আছে সেই সকল অস্ত্র
যারা অবৈধভাবে সেগুলো আমদানি করেছিল, কিনেছিল তাদের অবৈধ পন্থায়, অবৈধ টাকা দিয়ে, শুধু অস্ত্রগোলা বারুদই নয়, তাদের সাথে টাকা 1000 টাকার নোট তো বাতিল করা হয়নি, যেগুলো ছাপানো হয়েছিল বিলিয়ন বিলিয়ন টাকা, সেই টাকাগুলো তো এখনও রয়ে গেছে তাদের কাছে। সেই টাকা তারা নিজেরা ব্যবহার করতে না পারলেও রাজনীতিবিদদের দিয়ে তারা ব্যবহার করবে, রাজনীতিবিদদেরকে তাদের পক্ষে নেওয়ার জন্য, তাদের দ্বারা কাজ করার জন্য। আমার কথাগুলো ইগনোর করবেন না। আমার কিন্তু মোটামুটি বয়স হয়েছে। কোন রাজনীতিবিদ? তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের রাজনীতিবিদদেরকে দিয়ে করাবে। আমি তো দেখতে পাচ্ছি অসংখ্য সেই ফেসিস্ট রাজনীতিবিদরা তারা মিলে গেছে, অনেকের সাথে মিশে গেছে, সমাজের সাথে মিশে গেছে। অলরেডি দে আর বিং পারচেজড, they are being purchased, they will be purchased, they will be purchasing, or they will be purchased, both side working. দেশটাকে আমরা তো সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো দেশের জন্য আমরা ইন্ডিয়ানদের মতো দেশপ্রেমিক হতে পারিনি। আমরা ইন্ডিয়ানদের মতো দেশপ্রেমিক হতে পারিনি। আমাদের দেশের মানুষকে সহজে কেনা যায়, অল্প টাকায় কেনা যায়। আপনি বলুন বাংলাদেশে, সাকিব ভাই তো বেশ আল্লাহর রহমতে ভালোই একটা রাজনীতিবিদ হিসাবে সব জায়গায় পরিচিত, সুপরিচিত হয়ে গেছেন। বাংলাদেশের মানুষকে কিনতে কত টাকা লাগে আপনি বলেন? আমি তো সে বাঙালি একজন, কয়জনের নৈতিক ভিত্তিটা সেই শক্তিশালী? আমি সেই প্রসঙ্গে যাব না। আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সবচেয়ে ভয়ঙ্কর একটা দিক হলো ডক্টর ইউনূস হ্যাজ ক্রিয়েটেড এ বিগ গ্যাপ বিটুইন আর্মি অ্যান্ড দ্য গভর্নমেন্ট, বিটুইন আর্মি অ্যান্ড দ্য গভর্নমেন্ট। এখানেই শুধু নয়, ডক্টর ইউনূস তো দেশ চালাচ্ছেন না, ডক্টর ইউনূস তো দেশ চালাচ্ছেন না, অবশ্যই না। ডক্টর ইউনূসের যে কয়েকজন উপদেষ্টা আছেন, এরা তো ডক্টর ইউনূস তো প্রত্যেক মন্ত্রণালয়ে গিয়ে অর্ডার দেন না, উনি তো বসে থাকেন আপনার অফিসে। ক্যাপ্টেন, হ্যাঁ ক্যাপ্টেন, বাট তার ক্যাপ্টেনের যে মাল্লাগুলো আছে, মাল্লাগুলো কি বৈঠা টানানোর মতো যথেষ্ট শক্তিশালী? আর বিশাল একটা নৌকা, আপনি মাল্লা নিয়েছেন মাত্র অল্প কয়েকজন, 10টা বৈঠার দায়িত্ব দিয়েছেন একজনকে। আপনি এগুলো চিন্তা করেন, আজকে মন্ত্রণালয়গুলো ইনক্যাপাবিলিটি জায়গাটা কোথায়? ইনক্যাপাবিলিটি, তাদের এক্সপিরিয়েন্স নাই দেশ চালানোর, অ্যাডমিনিস্ট্রেশন চালানোর। শোনেন, আপনি অ্যাডভাইজার হিসেবে, একজন মন্ত্রী হিসেবে আপনি কাদেরকে পরিচালনা করবেন? এই আমলাদেরকে। সে আমলারা বাংলাদেশের অন্তত পক্ষে আমি বলবো সমস্ত নষ্টের মূলে হলো আমলারা। তারা আমাকে পছন্দ করেন, আমার কথা শোনায় অনেক সময় তারা বিব্রত হয়। তারা দেশ চালায় স্যুট কোট বুট পরে, হ্যাঁ, অফিসে এসি অফিসের বিষয়ে আপনি জানেন অ্যাপয়েন্টমেন্ট পান কিনা, আপনি পাবেন কিনা উপজেলা লেভেলে কোনো একটা ইভেন এসি ল্যান্ড, উনিও তো সুপ্রিম পাওয়ার অথরিটি, তার কাছে তো গরিব লোক যেতেই পারে না। এই আমলাদেরকে পরিচালনা করার মতো ওই রকম সক্ষমতা, ওই রকম দক্ষতা, ওই রকম অভিজ্ঞতা, ওই রকম জ্ঞান কয়জন উপদেষ্টার আছে চালানোর মতো? তারাই তো সর্বা দেশ পরিচালনা করছে, এবং তাদের ভিতরে এন্টি মিলিটারি সেন্টিমেন্ট এত বেশি শক্তিশালী। আমি একটা উদাহরণ দিই। 5ই আগস্টের পর আপনি হিসাব করে দেখেন তো সাকিব ভাই, জানি না আপনার কাছে তথ্য আছে কিনা, কতজন আমলাকে ছিল ধরেন যে জয়েন্ট সেক্রেটারি অথবা ডিএস, ডেপুটি সেক্রেটারি অথবা সামথিং লাইক দ্যাট। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এখন যে আপনার প্রিন্সিপাল সেক্রেটারি সিরাজউদ্দিন মিয়া সাথী, ওনার নাম সিরাজউদ্দিন মিয়া সাথী, উনি 2016 সালে জয়েন্ট সেক্রেটারি হিসাবে রিটায়ারমেন্ট করেন। 9 বছর পরে তাকে কয়টা প্রমোশন দিয়ে আজকে প্রিন্সিপাল সেক্রেটারি করা হয়েছে? ডক্টর ইউনূসের পূর্ব পরিচিত বলে, ওনার উপরে জীবনী লিখেছেন বলে ওনাকে উনি এইটে প্রিন্সিপাল সেক্রেটারি বানিয়েছেন। হু ইজ প্রিন্সিপাল সেক্রেটারি? হি ইজ দ্য সেক্রেটারি অফ অল সেক্রেটারি। জি, হি হ্যাজ বিকাম উইথ প্রমোশন, আই টেল ইউ। এনাদার, আমি কিন্তু তাদের ভালোবাসি, শ্রদ্ধা করি, আমার সব কিছু আছে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে আমার এই বক্তব্যগুলো ব্যক্তিগত বলছেন যে বই লিখে আমি বলি, আমি সেটা বলছি না। আমি কথাগুলো আগে আপনি মনোযোগ সহকারে, ব্যক্তিগত কোনো আক্রোশে আমি কথাগুলো বলছি না। আমি যেহেতু আমার কাছে দেশ বড়, আমি সেই দৃষ্টিকোণ থেকে বলছি যে তাকে 3-4টা প্রমোশন দিয়ে আপনি প্রিন্সিপাল সেক্রেটারি বানিয়ে ফেললেন। প্রিন্সিপাল সেক্রেটারি, আরেকজন কি ক্যাবিনেট সেক্রেটারি আব্দুর রশিদ সাহেব, উনিও তো ওই রকমই ছিলেন, প্রমোশন দিয়ে আপনি তাকে ক্যাবিনেট। এরকম শত শত সেক্রেটারিকে আপনি পদোন্নতি দিয়ে, সমস্ত সুযোগ সুবিধা দিয়ে, আর্থিক সুবিধা, কোটি কোটি টাকার আর্থিক সুবিধা 50% অলরেডি দেওয়া হয়ে গেছে, আর বলা হয়েছে 50% দেওয়া হবে ফেজ ওয়াইজ। একইভাবে পুলিশে বাহারুল সাহেব কোথায় ছিলেন?
কত আগে উনি আইজি ছিলেন, ওনাকে আইজি হিসেবে বসাচ্ছেন না? এবং অসংখ্য লোক 10-15 বছর বাইরে ছিল, তাদেরকে আপনি বসিয়েছেন। আমার কথা শেষ করতে আমরা দেন শেষ আপনি। করবো কর্নেল হক। জি, শেষ করেন। বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন only in case of military, Dr. Yunus has not taken a single step to do justice to the deprived and আমাদের সকল অফিসার, যারা অফিসার সৈনিক যারা ডিপ্রাইভ হয়েছে। ফলে তিনি একটা বিশাল গ্যাপ তৈরি করেছেন সেনাবাহিনীর সাথে। শুধু এখানেই শেষ নয়, তিনি এমন কোনো নির্দেশ সেনাপ্রধানকে কখনো দেননি যে যারা আপনার অপরাধী, যারা সেনাবাহিনীর বাইরে গিয়ে অপরাধ করেছে, মূল সেনাবাহিনীতে, মূল যেটা আমাদের আর্মি অর্গানাইজেশন, এই আর্মি অর্গানাইজেশনে অপরাধ করা ভেরি ডিফিকাল্ট, কেউ পারবে না। সাথে সাথে চার্জশিট হবে, সাথে সাথে বাড়ি যাবে অথবা হবে। মূল অর্গানাইজেশনের বাইরে গিয়ে হাসিনার আন্ডারে থেকে, তারেক সিদ্দির আন্ডারে থেকে যে সকল অফিসাররা অপরাধ করেছে, টাকার অপরাধ, খুনের অপরাধ, বিভিন্ন অপরাধে জড়িত ছিল, তাদেরকে কি ডক্টর ইউনূস আইনিভাবে কোনো পদক্ষেপ নিয়েছেন এখন পর্যন্ত? এটা তো ডক্টর ইউনূসের দায়িত্ব, সেনাপ্রধানের দায়িত্ব নয়। উনি কি একটা অফিসারকে গ্রেপ্তার করেছেন? সেই সকল অফিসাররা করাপ্টেড অফিসারকে, উনি কি একটা করাপ্টেড সেক্রেটারিকে গ্রেপ্তার করেছেন? যত শত করাপ্টেড আছে যারা ইন্ডিয়ার সাথে চুক্তি করে দেশটাকে বিক্রি করে দিয়েছিল, সেই চুক্তি যারা করেছিল এগুলো মিলিটারি লোকেরা করেনি। ইন্ডিয়ার কাছে সমস্ত সম্পদ হস্তান্তর করেছে, আমাদের ইন্ডিয়ার কাছে সমস্ত কিছু হস্তান্তর করে দিয়েছে দেশটাকে চিরতর পঙ্গু করার জন্য। কারো বিরুদ্ধে কি ডক্টর ইউনূসের সরকার এরকম প্রকাশ্য দিবালোকে কোনো অ্যাকশন নিয়েছেন? নেন নাই। আজকে যারা দিবালোকেও মানুষকে হত্যা করেছে, পুলিশের র্যাবের লোকেরা, তাদের কাউকে কি, কয়জনকে গ্রেপ্তার করেছে? ছবি তো এখন আছে, সেগুলো করেনি। তো আপনি কিভাবে বলবেন যে দেশটাকে আপনি সুন্দর একটা ইলেকশন উপহার দিবেন? পারবেন না। আজকে সেনাপ্রধান কোন অবস্থায় বলতে পারে আমার কোনো অভিভাবক নেই? অথচ সকল সরকার সর্বপ্রথম এসে সেনাবাহিনীকে ডান হাতে রাখে। সেনাবাহিনী বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সময়ে সবচেয়ে বড় দরকার ছিল ডক্টর ইউনূসের সামরিক বাহিনীকে তার কাছাকাছি রাখা, এবং এই শক্তিটাকে কাজে লাগালে এই 1 বছরে সব কিছু করা সম্ভব হতো। অনেক ধন্যবাদ জনাব। আমি সরি জনাব হক, অনেক ধন্যবাদ আপনাকে। আমি জনাব জুনায়েদ স্যারকে আপনার কাছে আমার ব্যক্তিগত একজন জার্নালিস্ট হিসেবেও জানতে চাওয়া, যেহেতু আপনি আউট স্পোকেন, এই যে নির্বাচন নিয়ে যে সংশয়ের কথা বা ইফ অ্যান্ড বাট, মানে আপনি বা আপনার দল, আপনাদের মধ্যেই কোনো সংশয় আছে? আমি এই উত্তরটা দিয়ে শেষ করব। না, আমরা প্রথমত মনে করি যে কথাটা দিয়ে আমরা শুরু করেছি এবং সব জায়গায় বলছি, সেটা হচ্ছে বিচার, সংস্কার, নির্বাচন এই মুহূর্তে আমাদের প্রধান জাতীয় স্বার্থ। কোনো ধরনের তৎপরতা যেটা এটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেটা জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে। সোজা সাপটা ব্যাপার। এখানে আমরা পয়েন্ট ব্ল্যাঙ্ক পজিশন, আমাদের কোনো এই ব্যাপারে কোনো সংশয় নেই। এখন আপনি যে জায়গা থেকেই করেন, কেননা যে কোনো জিনিস আপনার আবেগ থেকে শুরু করে আপনার ইভেন একটা ন্যায্য দাবিও, সেটা কনটেক্সটের বাইরে কিন্তু আসে না। আপনি একটা দাবি তুলছেন, কিন্তু সেটা তো একটা কনটেক্সট আছে। সেই কনটেক্সটের মধ্যে থেকে এসে সেইটা আসলে কিভাবে উঠবে, কিভাবে তার সমাধান হবে, সেই পত্র থাকতে হবে। আমরা একটা আন্দোলন করলাম, সেই আন্দোলনে কিছু ন্যায্য দাবি উত্থাপিত হলো, সেইটা সমাধান জায়গাটাও আবার রাখতে হবে। কিন্তু আমরা এই যে আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের প্রশ্ন, এটা যাতে কোনোভাবে ব্যাহত না হয়ে পড়ে, সেদিকটা আমাকে খেয়াল রাখতে হবে। এই যে কনটেক্সটটা খেয়াল রাখা, আপনার যে একটা লক্ষ্য আছে রাজনৈতিকভাবে, এটা আপনার জাতীয় কর্তব্য। এর মধ্যে আপনার নানান রকম যে মানে স্বার্থ, এবং সেগুলো জেনুইন স্বার্থ, সেই স্বার্থগুলোর মীমাংসা করতে হবে। এখন এইখানে অভ্যুত্থান হওয়ার পরে আমরা যেটা বলার চেষ্টা করেছি, সরকারকে যতটা পারা গেছে আমাদের দিক থেকে শতপ্রণোদিত আমরা সহায়তা করার চেষ্টা করেছি সবগুলো প্রতিষ্ঠানকে, যে এইখানে মানুষকে মানে অন্তর্ভুক্ত করতে হবে। মানুষ যাতে মনে করে এই অভ্যুত্থান আমারও, এবং সেই আমি যদি অংশীদার ভাবি, এই অভ্যুত্থানকে আমরা রক্ষা করতে চাইবো, অভ্যুত্থানকে সফল করতে চাইবো। আমি যদি অভ্যুত্থানের সাথে দূরত্ব বোধ করতে থাকি, যে না ও তো আমার কথা শোনে না, আমাকে স্বীকৃতি দেয় না, তাহলে তারা দূরে সরতে থাকবে। সেটা অভ্যুত্থানে অংশগ্রহণকারী, সেটা একদিনের জন্য অংশগ্রহণ করুক, আর মানে সে আন্দোলনের সূচনা করুক, আর 15 বছর ধরে লড়াই করুক, প্রত্যেকটা শক্তিই কিন্তু এখানে সম্মিলিত, সবারই অবদানের শেষ পর্যন্ত অভ্যুত্থানটা হয়েছে।
ফলে যেটা বললাম যে শেষ সময়ে গিয়ে যারা 3 দিনের কিংবা 5 দিনের অংশগ্রহণ আছে তারও কিন্তু একটা ওই যে ডিসাইসিভ মানে যেটাকে বলে যে একটা টার্নিং জায়গাটাতে মানে সেট করার ক্ষেত্রে একটা ভূমিকার জায়গা আছে। সেখানে প্রত্যেকটা জায়গায় স্বীকৃতির জায়গাটা দরকার। এখন সেই স্বীকৃতির জায়গা থেকে আমরা চেষ্টা করেছি। এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে এই জাতীয় স্বার্থের যেটা যে কোনোভাবে নির্বাচনটাকে আমরা ক্ষতিগ্রস্ত করব না, এক্ষেত্রে অনেকে মনে করছেন যে যদি আমরা এখন আপনার ধরেন এ বি সি খুব গুরুত্বপূর্ণ, এখন এ বি সি যদি পরস্পরকে খুব মানে বাদানুবাদে লিপ্ত না হয় তাহলে তো আবার আমাদের এখানে ভাইরাল হয় না। আমাদের এখানে জনগণ তো মনে করে না উনি তো কথা যা বলতেছেন এইসব কথা দিতে হবে না, মানে কে কাকে মানে বোমবাস্টিং ভাষায় গালাগালি করতে পারছে, একে অপরকে নাকচ করে দিচ্ছে, তখন হচ্ছে পোলারাইজেশনটা ঘটে। ফলে এই যে নিজেদের লোক নিজেদের পক্ষে নিয়ে আসা, একে অপরকে হারিয়ে দেওয়ার চেষ্টার ফলে যে রকম বিরোধের জায়গায় যাচ্ছি তাতে ওই আশঙ্কাগুলো তৈরি হচ্ছে। আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে এখান থেকেই যে রাজনৈতিক দলগুলো পারস্পরিক প্রতিযোগিতাকে অনেক বাড়িয়ে তুলছে, ঐক্যকে ছাপিয়ে যাচ্ছে। আমরা বলছি যে না প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সেটা ঐক্যের অধীন রাখেন, পার্থক্যটা পরিষ্কারভাবে হয়ে যাবে, খুব ক্লিয়ার। ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের অধীনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন। আর আপনি যদি এখন প্রতিদ্বন্দ্বিতাকে জাতীয় ঐক্যকে ছাপিয়ে চলে যেতে চান তখন নির্বাচন আশঙ্কার মধ্যে পড়বে, তখন সেটা আপনার এই যে স্যাবোটাজকারী নানান শক্তি ভেতরে বাইরে তারা তখন সফল হয়ে যাবে। আমরা তো দেখলাম যে 15ই আগস্টে শেখ হাসিনা তার তো বক্তৃতা দিয়েছেন, সেইখানে তিনি বলেছেন যে তিনি এখনো প্রধানমন্ত্রী। তার মানে হচ্ছে যে দিস প্রসেস যদি ডিসরাপ্টেড হয়, ইলেকশন তাহলে কে চাচ্ছে না? ইলেকশন চাচ্ছে না, যে এই প্রসেসটা ডিসরাপ্টেড হলে সে তাহলে তো মানে ওই ওনাদের ওই ক্লেমটা টিকে যায়। আসলে ব্যাপারটা হচ্ছে নির্বাচন উত্তরণ ঘটলে এই যে তাদের এই ক্লেম আমরা এখনো প্রধানমন্ত্রী অমুক তমুক তাদের এই এটা থাকে না কিন্তু। ফলে নির্বাচন ডিসরাপ্ট করাটা এখনো পতিত ফ্যাসিস্ট শক্তির স্বার্থ এবং তাদেরকে কেউ না কেউ হাওয়া দিচ্ছে। আপনি মানে এই জায়গা থেকে আমরা বলবো যে পরিষ্কার করে আমাদের আজকে যে ইতিবাচকতার জায়গাটা আছে, সরকার, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইনক্লুডিং সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলো, এখানে কেউ যাতে আমরা এমন কোনো স্টেপস না নেই যেটা আমাদের সকলের ভাগ্যকেই কিংবা আমাদের ভবিষ্যৎকেই একটা বিপর্যয়ের মধ্যে ফেলে। অনেক ধন্যবাদ জনাব জুনায়েদ সাকিব, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, এবং কর্নেল হক আপনাকে, সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক, এবং রাওয়ার আপনি চেয়ারম্যান। দর্শক, এই যে দুইজন আলোচক যে বিষয়টি দিয়ে শেষ করলেন, ওনাদের মতো আমিও মনে করি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সেটি ন্যূনতম জাতীয় ঐক্যমত্যকে যেন ছাপিয়ে না যায়। আমরা সবাই আশ্বস্ত হতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কথায়, এবং আর্মি চিফ যেটা বলেছেন যে সেই নির্ধারিত সময়ে নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকারের হাতে দেশ চালানোর যে দায়িত্ব সেটি অর্পিত হবে। দর্শক, আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি ইউসিবি টু দ্য পয়েন্ট।